নমস্কার। হাওড়ার ইতিবৃত্ত ফেসবুক গ্রুপে সকল সদস্যকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অপেক্ষা করছিলেন, অনেকেই দেখলাম ফেসবুকে কমেন্ট করেছেন। আমরা 8টার সময় আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানে আসার কথা ছিল, কিন্তু একটু প্রযুক্তিগত সমস্যার কারণে আমরা 10-15 মিনিট একটু লেট হলো। তো আমরা কথা মতো আমরা চলে এসেছি আমাদের আজকের লাইভ আড্ডাতে। তো আজকে আমাদের বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে হাওড়া জেলার অন্যতম পুরনো বন্দর, সেটা হচ্ছে বেতর বন্দর। সেই বেতর বন্দর, তার ইতিহাস এবং গল্পকথা, তার সঙ্গে বেতর বন্দরের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে বেতাই চণ্ডী মন্দির। তো সেই বেতাই চণ্ডী মন্দিরেরও ইতিহাস এবং তা নিয়ে বিভিন্ন গল্প কথা, সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের এই আলোচনায় আমরা পেয়েছি আজকে বিশিষ্ট হাওড়া গবেষক মাননীয় ডক্টর সুকান্ত মুখোপাধ্যায় মহাশয়কে। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আর আমরা আজকে প্রথমবারের জন্য পেয়েছি আমাদের এই আড্ডাতে আমাদের অত্যন্ত প্রিয় দিদি, লেখিকা এবং হাওড়ার ইতিহাস নিয়ে যথেষ্ট পড়াশোনা করেন, ভাবনা চিন্তা করেন এবং আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের মূল্যবান তথ্য দিয়ে উপকৃত করেন, যিনি সেই আমাদের সকলের প্রিয় লোটাস সরকার মহাশয় আমাদের সঙ্গে আছেন। দিদি নমস্কার। নমস্কার। হ্যাঁ, একটু জোরে কথা বলতে হবে, সবে শোনা যাবে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। তো আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। সমস্ত দর্শকদের আমরা ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে অপেক্ষা করার জন্য। আপনারা আপনাদের মতামত আমাদের ফেসবুক কমেন্টে, লাইভ স্ট্রিমিং এর কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব আমাদের আলোচনার একদম শেষে। তো আমরা প্রথমেই আমাদের এই আলোচনায় বেতর বন্দরকে নিয়ে আলোচনায় ঢোকার আগে আমরা একটা কথা পরিষ্কারভাবে আমাদের দর্শকদের বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা সাঁতরাগাছি থেকে যখন কলকাতার দিকে যাই বা কলকাতার দিক থেকে যখন আমরা সাঁতরাগাছির দিকে আসি, একটা স্টপেজ পড়ে, তার নাম হচ্ছে বেতর। তো বেতর বলতে ওই চত্বরের একটা অংশ, কিছুটা অংশকে আমরা এখন বুঝি, কিন্তু আমরা যে বেতরের কথা বলছি, কয়েকশো বছর আগের যে বেতর, সেই বেতরের কথা বলছি, সেই বেতরের যে ভৌগোলিক পরিধি, সেটার সঙ্গে কিন্তু আজকের যে বেতর এলাকা, সেটাকে যদি আমরা এক করি তাহলে কিন্তু সেটা ভুল হবে। কারণ সেই বেতরের ভৌগোলিক বিস্তৃতি, তার অবস্থান, তার চরিত্র সমস্তটাই একটু অন্যরকম ছিল। সেইটা নিয়ে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে কিভাবে সেই বেতর বন্দর, একটা ব্যস্ততম বন্দর হাওড়া জেলার, সেই বন্দর ধীরে 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 আজকের এই বেতরের একটা সামান্য একটু এলাকা, এবং সেখানে কোনো বন্দরের কোনো নামগন্ধ নেই। তো সেই বিবর্তন কিভাবে হলো, তার পিছনে কি ইতিহাস, সেই সমস্ত কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা বেতরের ইতিহাস নিয়ে আলোচনার জন্য আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের আলোচক মাননীয় ডাক্তার সুকান্ত মুখোপাধ্যায় মহাশয়ের কাছে। নমস্কার। আমাদের গ্রুপের সকল সদস্য এবং যারা দেখছেন এই অনুষ্ঠানটা, তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে টাওয়ারের একটু প্রবলেমের জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, আমাদের আলোচনায় যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে বেতর বন্দরের ইতিহাস, তাই তো? কিন্তু এখনকার যে যেটা বললো যে এখনকার যে অবস্থান, তার সঙ্গে প্রাচীন বেতর বন্দরের যদি আমরা হিসেব মেলাতে যাই, তাহলে সত্যিকারের খুব সমস্যা তৈরি। কারণ প্রাচীনকালে পুরো জায়গাটাই ছিল জলপথ এবং গঙ্গা এবং সরস্বতীর একটা বিরাট ভূমিকা ছিল এখানে। তো মোটামুটি ভাবে প্রাচীনকালে তিনটে বন্দর ভিত্তিক সভ্যতায় তো বেশি ছিল। তিনটে বন্দরের গুরুত্ব খুব বেশি ছিল। একটা হচ্ছে সপ্তগ্রাম, একবারে প্রধান বন্দর, সেটার উল্লেখ আমরা একবারে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে পাচ্ছি। আর একটা হচ্ছে চট্টগ্রাম, আর একটা হচ্ছে বেতর বন্দর। এই তিনটে বন্দরের অত্যন্ত গুরুত্ব ছিল, ঐতিহাসিক গুরুত্ব ছিল। একেবারে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে যদি যাই, তাহলে ঐতিহাসিক প্লিনি তিনি সপ্তগ্রামের একটা রেফারেন্স দিয়েছেন, উল্লেখ আছে তার লেখাতে। এবং রোমের লোকেরা এটাকে বলতো গ্যাঞ্জেস রেজিয়া। এবং এইখান থেকে কার্পাসের বস্ত্র, রেশম, কাপড়, সোড়া, নীল, লঙ্কা এই ইত্যাদি এইগুলো রপ্তানি হতো। তার মানে বোঝা যায় যে তখন হাওড়ার প্রসঙ্গই উঠছে না এবং হাওড়ার
প্রশ্ন আসছেও না, হাওড়া এসছে অনেক পরে, হাওড়া নামকরণ হয়েছে অনেক পরে। তো এই সমস্ত জিনিস স্যার আমার তৈরি কারেন্ট হতো চলে এবং গেছে। আচ্ছা, সরস্বতীরও বিশাল চেহারা ছিল, বেতড় হয়ে যেতে হতো এই রাস্তাতে। 1298 খ্রিস্টাব্দে তুরস্ক বংশীয় যে পাঠান নেতা জাফর খাঁ, তিনি সপ্তগ্রাম আক্রমণ করেন এবং তাকে অনেক সময় বলা হতো দরাফ খাঁ। দিল্লির সম্রাট যখন গিয়াসউদ্দিন তুগলক, তিনি উত্তর পূর্ব এবং পশ্চিম ভারত এইভাবে ভাগ করে দিয়েছিলেন। তার মধ্যে সপ্তগ্রাম বন্দর এটা ছিল পশ্চিম ভাগে, পশ্চিম ভাগের রাজধানী ছিল সপ্তগ্রাম, এর মধ্যেই ছিল বেতড়। আমরা অম্বিকাচরণ গুপ্তের লেখা যদি হুগলি বইটা দেখি তাহলে এই রেফারেন্সটা পাবো। আইনি আকবরীতে পরে মোগল যুগ যখন এলো তখন আইনি আকবরীতে বেতড় সপ্তগ্রামের মধ্যেই ছিল এবং সরস্বতী তখন আস্তে আস্তে মজে যাচ্ছে। এবং পর্তুগিজ আধিপত্য শুরু হলো মোটামুটি 1530 সাল নাগাদ। সরস্বতী মজে আসায় বেতড়ের অবস্থাও আস্তে আস্তে খারাপ হতে লাগলো, বেতড় বন্দর ক্রমশ খারাপ হতে লাগলো। এটা স্বামী বিবেকানন্দের পরিব্রাজকেও রয়েছে। স্বামী বিবেকানন্দ যথেষ্ট ইতিহাস সচেতন ছিলেন এবং তিনিও লিখেছেন যে বড় জাহাজ আর এই বেতড়ে আসতে পারে না, বড় জাহাজ গঙ্গার মহানার দিকে রেখে ছোট ছোট জাহাজে করে মাল এখানে নিয়ে আসতে হতো। তো সরস্বতী মজে আসায় বেতড়ের গুরুত্বটা অনেকটাই কমে আসে। এর মধ্যে আমরা যেটা মানে এই বেতড় বন্দরের যে উল্লেখ সেটা আমরা দুভাবে পাই। একটা হচ্ছে মঙ্গল কাব্যগুলো, মানে মধ্যযুগের মঙ্গল কাব্য, আর একটা হচ্ছে যারা বিদেশি পর্যটক তাদের যে বিবরণী সেইগুলোতে। তার মধ্যে আমরা সিজার ফ্রেডারিক বলে একজন ভেনিসিয়ান পর্যটক তিনি এসেছিলেন এবং তিনি এখানে বাংলাদেশের সন্দ্বীপ দ্বীপ পর্যন্ত গিয়েছিলেন এবং তার লেখাতে আমরা এই বেতড় বন্দরের উল্লেখ পাবো, সেটা আমরা আলোচনা করছি পরে। তার আগে তারপরে প্রথম এখানে আমাদের আক্রমণ করে পর্তুগিজরা। দীর্ঘদিন ধরে পর্তুগিজ আধিপত্য ছিল, তারপরে আরাকানি, মগ ইত্যাদি এদের একটা আসে এবং আস্তে আস্তে পর্তুগিজের আধিপত্য ক্রমশ কমে আসতে লাগে। 1654 সাল নাগাদ আব্দুল হামিদ লাহোরির বাদশাহনামা বলে একটা গ্রন্থে এই সমস্ত বণিকদের লেখার যে পরিচিতি সেটা পাওয়া যাচ্ছে। আমি একটু দেখে নিই যে পুরনো সায়ান দেখাচ্ছে আমাদের পুরনো ম্যাপে কিভাবে বেতড়ের উল্লেখ রয়েছে। তার মধ্যে যাও দ্য ব্যারোসের ম্যাপ, অনেক পুরনো ম্যাপ, সেখানে 1660 এরকম নাগাদ সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বেতড় বন্দরের একটা পরিষ্কার চিত্র দেখা যাচ্ছে। এবং এইটা সম্ভবত, আমার যতটুকু আমি দেখতে পাচ্ছি না ঠিক, তবে এইটা সম্ভবত আইনি আকবরের আমলের ম্যাপ। এইটা বোধহয় যাও দ্য ব্যারোসের ম্যাপ, তাই তো সায়ন? সায়ন, এটা যাও দ্য ব্যারোসের ম্যাপ তো? এইখানে মাঝখানটায় এই জায়গাটা করে আছে, হ্যাঁ মাঝখান বরাবর একটা বেতড় কথা লেখা আছে পরিষ্কার। এটা অনেক পুরনো মানচিত্র, তার মানে দেখা যাচ্ছে যে মানচিত্রেও, সেকালের মানচিত্র বেতড়ের অস্তিত্ব ছিল। এবার আমি এই সিজার ফ্রেডারিকের যে এটা মানে কি বলে লেখাটা, এই যে এই 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 ম্যাপটা, এটা আমরা দেখবো এইটা এইখানে পরিষ্কার একদম মাঝখানে দেখা যাচ্ছে বাতর বলে একটা জায়গা লেখা রয়েছে। তখনকার দিনে মানচিত্রগুলো হয়তো খুব সুন্দরভাবে ছায়ান দেখাচ্ছে, মানচিত্রের মধ্যেও তার মানে বেতড় বন্দরের একটা উল্লেখ আমরা পাচ্ছি। এবার আমরা ওই মানে পর্যটকের যে বিবরণ, সেই পর্যটকের বিবরণটা একটু পড়ে শোনাতে চাই শ্রোতাদের জন্য, যে পর্যটক কি লিখছেন এবং তার অর্থটা কি। ভেনিসিয়ান পর্যটক সিজার ফ্রেডারিক তিনি 10 খণ্ডে একটা বই লিখেছিলেন, তার নাম ছিল পারচাস হিজ পিলগ্রিমস। এই লেখাটা পরবর্তীকালে ইংরেজিতে অনুবাদ হয় এবং এখান থেকে যে অংশটা আমরা পাচ্ছি বেতড়ের, সেটা হচ্ছে এভরি ইয়ার অ্যাট বেতড় they make and unmake a village with houses and sheep and shops made of straw। অর্থাৎ প্রত্যেক বছর বেতড়ে তারা মেক অ্যান্ড আনমেক একটা তৈরি করে এবং নষ্ট করে দেয় একটা গ্রাম, ছোট গ্রাম, উইথ হাউসেস অ্যান্ড শপ, দোকান এবং বাড়ি দিয়ে, অ্যান্ড স্ট্র মানে খড় দিয়ে, অ্যান্ড উইথ অল থিংস নেসেসারি টু দেয়ার ইউজেস, এবং সেই সমস্ত জিনিসগুলো যেগুলো তাদের কাছে প্রয়োজন ভিত্তিক। And this village standeth as long as the ships ride there। এই গ্রামগুলো ততদিনই থাকে যতদিন পর্যন্ত জাহাজ সেখানে থাকে। And till they depart from the Indies, এবং যতক্ষণ না পর্যন্ত তারা ছেড়ে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই গ্রামগুলোর অস্তিত্ব থাকে। And when they are departed, যখন তারা চলে যায়, every man goeth to his plot of houses and there setteth fire on them। প্রত্যেকটা লোক তখন তাদের বাড়ি চলে যায় এবং আগুন লাগিয়ে দিয়ে যায় এই জায়গাগুলোতে। Which thing made me
টু মার্ভেল, আমাকে খুব অবাক করে দিয়েছিল এই ব্যাপারটা। ফর অ্যাজ আই পাস আপ টু সাতগাঁও, যখন আমি সপ্তগ্রাম পর্যন্ত গেলাম, আই স দিস ভিলেজ স্ট্যান্ডিং উইথ এ গ্রেট নাম্বার অফ পিপল। আমি দেখলাম যে এই গ্রামে অসংখ্য লোক দাঁড়িয়ে আছে, উইথ অ্যান ইনফাইনাইট নাম্বার অফ শিপস অ্যান্ড বাজার্স, প্রচুর পরিমাণে জাহাজ এবং বাজার বাজার বসেছে। অ্যান্ড অ্যাট মাই রিটার্ন কামিং ডাউন উইথ মাই ক্যাপ্টেন অফ দ্য লাস্ট শিপ, এবং শেষ জাহাজে আমি যখন ক্যাপ্টেনের সঙ্গে ওই সন্দীপ দ্বীপ থেকে ফিরছিলাম, সেটা এখানে লেখা নেই, ফর হুম আই ট্যারিড আই ওয়াজ অল অ্যামেজড টু সি such a place as soon razed and burnt, and nothing left but the sign of burnt houses। অর্থাৎ কিছুই পোড়া অবশিষ্ট নেই, শুধু পোড়া অংশের কিছু কিছু ভগ্নাংশ পড়ে রয়েছে। তো এইবার তাহলে এই হচ্ছে বেতরের আমাদের ভেনেশিয়ান পর্যটক সিজার ফ্রেডারিকের বর্ণনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ণনা আমাদের ঐতিহাসিকদের কাছে, বিশেষত মানে যারা গবেষণা করেছেন, এবং ভিনসেন্ট স্মিথও এই মত পোষণ করেছেন এবং এটাকে একেবারে খাঁটি সত্য বলে অনুমোদন দিয়েছেন। এবার আমরা আসি যে বেতাইচণ্ডীর যে মন্দির, সেটা নিয়ে লোটাস দিয়ে আমাদের সুন্দর করে গল্প করে শোনাবেন। আমি শুধু বেতাইচণ্ডীর উৎপত্তি সম্পর্কে যেটুকু পাওয়া যায়, আমাদের বিশেষত বিখ্যাত বিখ্যাত লোক যারা এই নিয়ে গবেষণা করেছেন, তাদের মধ্যে অন্যতম প্রধান গবেষক অন্নদা প্রসাদ চট্টোপাধ্যায়, অচল ভট্টাচার্য, আমাদের অস্থিত বাবু, এরা সকলেই, এবং তার সঙ্গে সঙ্গে বিনয়তোষ ভট্টাচার্য, বৌদ্ধদের দেবদেবী, এইসব নানান গ্রন্থে বৌদ্ধ তন্ত্রের যে প্রভাব, এবং সেখান থেকে চণ্ডী এবং অন্যান্য এইসব ছোট ছোট উপদেবী, দেবী এবং উপদেবী বা মহাপীঠ এবং উপপীঠ যেগুলোকে বলা হয়, সেগুলো কিভাবে এসেছিল তার একটা ছোট অংশ আমি একটু বলতে চাই। বেতাইচণ্ডীর আসল নাম হচ্ছে বেত্রচণ্ডী। ওইখানে বেত্রবন, দিদি জানেন এটা, যে বেত্রবন বা বেতবন বলা হতো, অর্থাৎ বেতের একটা কি বলে জায়গা ছিল, মানে জায়গাটা পুরো বেতের জঙ্গল দিয়ে, বেত ঝোপ দিয়ে ঘেরা। তো যখন হিন্দু আধিপত্যটা মগধে ক্ষুণ্ণ হলো, অর্থাৎ মগধে যখন হিন্দুরা আস্তে আস্তে কমে এলো, তখন বৌদ্ধ আধিপত্যটা রাঢ় দেশে খ্রিস্টীয় অষ্টম নবম শতক পর্যন্ত আমাদের বর্তমান ছিল। তারপর হিন্দু ধর্মাবলম্বী সুর বংশের অধীনে এই অঞ্চলটা, অর্থাৎ মগধ এবং অন্যান্য অঞ্চলটা ছিল। তারপর পাল বংশ বৌদ্ধ উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ় এই দুটো ভাগে ভাগ করে দেওয়াতে দক্ষিণ রাঢ়ে সুর ও দাস বংশীয়দের রাজত্ব ছিল। এই হচ্ছে আমাদের বেত্রচণ্ডিকার মন্দিরের যে আসল মায়ের মূর্তি, অর্থাৎ বেত্রচণ্ডিকার যে মূর্তি, সেটা আসলে একটা শিলাখণ্ড। চণ্ডীর মূর্তি খুব কম জায়গাতেই আছে, বেশিরভাগ জায়গাতেই শিলাখণ্ডই পূজিত হন। নগেন্দ্রনাথ বসু ঐতিহাসিক, তার মতে দক্ষিণ রাঢ়ের হুগলিতে ভুরসুটের এই রাঢ়ী ব্রাহ্মণদের কিছু চিহ্ন পাওয়া গেছে। তারপর আস্তে আস্তে বৌদ্ধ প্রভাব ক্ষুণ্ণ হতে লাগলো, সবাই আমরা জানি এটা, এবং বৌদ্ধ প্রভাব ক্ষুণ্ণ হয়ে তারপর এলো তান্ত্রিক প্রভাব। এই তান্ত্রিক প্রভাবটা পাল আমলেও ছিল, এবং তারপর আস্তে আস্তে শৈব এবং শাক্ত ধর্মের প্রাধান্য প্রতিষ্ঠিত হলো। এবং তারপরে যেটা বলছিলাম, এই তান্ত্রিক প্রভাব থেকেই পীঠ এবং উপপীঠ, অর্থাৎ সতীপীঠ যেটাকে বলা হয়, এবং তার সঙ্গে সঙ্গে উপপীঠ যেগুলো আছে, সেগুলোর আস্তে আস্তে মাহাত্ম্য প্রচারিত হতে লাগলো। এই মাহাত্ম্য প্রচারের পেছনে যেটা কাজ করেছে, সেটা কিন্তু মঙ্গল কাব্য, মধ্যযুগীয় মঙ্গল কাব্য, অর্থাৎ দেবদেবীদের মাহাত্ম্য পেছনে প্রচারের পেছনে মানে খুব বড় একটা কারণ কাজ করে, যেটা আমরা হাল আমলে, দিদি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, যে সন্তোষী মা আমরা কিন্তু জীবনে কখনো শুনিনি। সন্তোষী মায়ের মাহাত্ম্য এই ইদানিং কালে খুব বেশি পরিমাণে প্রচারিত হয়েছে। বা আমাদের লোকনাথ বাবার যে প্রচার, হ্যাঁ, লোকনাথ বাবা একজন বড় সাধক ছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রচারের দৌলতে তিনি একটা বিশাল জায়গায় উচ্চতায় পৌঁছে গেছেন। এইভাবে মানে মঙ্গল কাব্যেও ওই মঙ্গলচণ্ডীর বা মনসা মঙ্গল কাব্যে যে মনসা দেবী, তাদের মনসা অবশ্য খুব বেশি মানে কি বলবো, মানে আমাদের পীঠস্থানের দেবী বা সতীপীঠের দেবী এরকম নন, কিন্তু মনসা পুজো যে করতে হবে, না হলে মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার হবে বা ক্ষতি হবে, এগুলো কিন্তু ওই মঙ্গল কাব্য থেকে আমরা পেয়েছি। তো দুটো বই এর আমি উল্লেখ করবো এখানে, যেটা অন্নদাবাবু লিখেছেন, সেটা হচ্ছে কুব্জিকা তন্ত্র এবং কঙ্কাল মালিনী তন্ত্র। এখন অন্নদাবাবু কোথা থেকে জানলেন এই কুব্জিকা তন্ত্র এবং কঙ্কাল মালিনী তন্ত্রের কথা? সেটা হচ্ছে উনি শিবপুরের একজন প্রধান পণ্ডিত ছিলেন, খুব প্রাচীন পণ্ডিত ছিলেন,
তার নাম ছিল শিবচন্দ্র বিদ্যার্ণব। এই শিবচন্দ্র বিদ্যার্ণব কঙ্কাল মালিনী তন্ত্রের কথা ওনাকে বলেছিলেন, এবং তিনি বলেছিলেন যে এই কঙ্কাল মালিনী তন্ত্রের মধ্যেই লুকিয়ে আছে বেত্রচণ্ডিকার ইতিহাস। বেত্রচণ্ডিকা আসলে মূল নাম হচ্ছে শ্রী জয়ন্তী দেবী। বেত্রচণ্ডিকা অর্থাৎ যে মূর্তিটা আমরা দেখছি তার আসল নাম হচ্ছে জয়ন্তী দেবী। এবং প্রত্যেকটি চণ্ডী মন্দিরের মধ্যেই একজন করে ভৈরব থাকবেন, এটা মেনে নিতেই হবে। ভৈরব ছাড়া চণ্ডী হবে না। তো সেই ভৈরব যিনি, তার নাম ছিল শ্রী শিব। অর্থাৎ এই জয়ন্তী দেবীর ভৈরব হচ্ছেন শ্রী শিব। তার মূর্তির যে হদিস বা তার মন্দিরের যে হদিস, সেটাও কিন্তু অন্নদাবাবু একটু চেষ্টা করে দেখেছেন, খুঁজে দেখেছেন যে এখন যেখানে আমাদের শিবপুরে পুলিশ লাইন আছে, ওই পুলিশ লাইনের কাছে একটা বাড়ি মাটি খুঁজতে গিয়ে সাউন্ড খুব সুন্দরভাবে বেতনের ম্যাপগুলো আমাদের দেখাচ্ছে, এবং অনেককে কষ্ট করে কেটে তৈরি করেছে যে কিভাবে পুরনো রাস্তা দিয়ে বেতরে আসা যেত। এগুলো অত্যন্ত মূল্যবান তথ্য আমাদের কাছে। তো সেইখানে একটা বাড়ি খুঁড়তে গিয়ে দেখা যায় যে একটা মন্দিরের ভগ্নাংশ রয়েছে, সেটা একটা শিব মন্দির। পরবর্তীকালে কিন্তু ওইটা দেখে ওই খোঁড়াটা পুকুর খোঁড়া হচ্ছিল, এবং পুকুরটা পুকুরের ইট থেকে বাড়ি তৈরি হতো। তো তারপরে আর আর বেশি খোঁড়া হয়নি ওই মন্দিরের এটা দেখে। তার থেকে অন্নদাবাবু অনুমান করেছেন যে হয়তো ওই শ্রী শিবের মন্দির অর্থাৎ ভৈরবের মন্দির ওখানে থাকলেও থাকতে পারে। এখন এই পুজোটা অর্থাৎ এই আমাদের যে চণ্ডী পুজো, বিশেষ করে এই বেত্রচণ্ডিকা, এই চণ্ডী পুজোটা বেশিরভাগই করতো আর কি গন্ধবণিক সম্প্রদায়। গন্ধবণিক সম্প্রদায় মানে হচ্ছে যারা কি বলবো, শক্তির উপাসক ছিলেন এবং ব্যবসা করতেন। 1892 সালে হরপ্রসাদ শাস্ত্রী বিপ্রদাস পিপলায়ের মনসা মঙ্গলের একটা তথ্য এশিয়াটিক সোসাইটি জার্নালে প্রকাশ করেছিলেন। এই মনসা মঙ্গল সম্ভবত অনুমান করা হয় যে 1495 অথবা 16 শতাব্দী মানে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ অথবা ওই ষষ্ঠ শতাব্দীর প্রথম ভাগ এরকম নাগাদ হোসেন শাহের আমলে এটা লেখা হয়েছিল। এবং হরপ্রসাদ শাস্ত্রী ওই জার্নালে এটার উল্লেখ করার পর সায়ন এই অংশটা দেখিয়েছে আমাদের খুব সুন্দর করে। এটা লিখেছিলেন যে ইট ওয়াজ টু সাদগা হোয়াট জেড্ডা ওয়াজ টু মেক্কা। অর্থাৎ বেতাইচণ্ডী সম্পর্কে হরপ্রসাদ শাস্ত্রীর মন্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি লিখছেন যে বেতর অর্থাৎ এই বেত্রচণ্ডিকা ইট ওয়াজ টু সাদগা হোয়াট জেড্ডা ওয়াজ টু মেক্কা, অর্থাৎ এটা সপ্তগ্রামের মতোই গুরুত্বপূর্ণ ছিল। তো আমরা ওই বইটাতে কি লেখা ছিল, বিপ্রদাস পিপলায়ের যে মনসা মঙ্গল, তাতে কি লেখা ছিল? লেখা ছিল তাহার পূর্বকুল বাহি এড়ায়ে কলিকাতা। তাহার পূর্বকুল, তাহার মানে হচ্ছে গঙ্গা, তার পূর্বকুল বাহি এড়ায়ে কলিকাতা, বেতরে চাপায় ডিঙা চাঁদ মহারথা। তাহার পূর্বকুল বাহি এড়ায়ে কলিকাতা, বেতরে চাপায় ডিঙা চাঁদ মহারথা। এখানে কলিকাতার নামটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ চাঁদ সদাগর এখানে এসে বেতাইচণ্ডী পুজো দেন। এরপর আমরা সপ্তদশ শতাব্দীতে যদি মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল দেখি, তাহলে ধনপতি সদাগরের ছেলে শ্রীমন্ত যে কমলকামী দর্শন করেছিল, তার যে বই অর্থাৎ মুকুন্দরামের যে চণ্ডীমঙ্গল, তাতে আবার বেতরের উল্লেখ পাচ্ছি। কেমন? তরায়ে চলিল তরি তিলেক না রয়, চিতপুর শালিখা এড়াইয়া যায়। কলিকাতায় এড়াইল বানিয়ার বালা, বেতরেতে উত্তরিল অবসান বেলা। তরায়ে চলিল তরি তিলেক না রয়, চিতপুর শালিখা এড়াইয়া যায়। কলিকাতায় এড়াইল বানিয়ার বালা, বালা মানে পুত্র, বেতরেতে উত্তরিল অবসান বেলা। এরপর আমরা মাধবাচার্যের চণ্ডীমঙ্গলেও পাচ্ছি, ছই ঘরে বসিয়া সাধু বলে বাহবা, বেতরেতে উপজিল সাধুর সপ্তলা। সপ্তলা মানে সপ্তডিঙি। আবার কেতকাদাস ক্ষেমানন্দের যে মনসা মঙ্গল, সেখানেও পরিষ্কার করে লেখা রয়েছে যে কালীঘটে কালীবন্ধ বেতরে বেতাই, পুরটে ঠাকুর বন্ধ আমতায় মেলাই। তার মানে দেখা যাচ্ছে যে এই চণ্ডীমঙ্গল এবং মনসা মঙ্গল এই দুটো কাব্যই আমরা বেতরের উল্লেখ কিন্তু স্পষ্টভাবে পাচ্ছি, অনেকটা পরে যদিও, অবশ্যই অনেকটা পরেই। তাছাড়াও অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তিনি আরেকটা রেফারেন্স দিয়েছেন, সেটাও বলতে হবে, সেটা হচ্ছে চৈতন্য মঙ্গল। চৈতন্য মঙ্গলে কিন্তু অনেকটা আমাদের এই হাওড়ার বেতর না হলেও শিয়াখালার কাছে মানে ওই পিছলদা গ্রাম দামোদর এইটার উল্লেখ রয়েছে। শান্তিপুরের কাছে তিনি গঙ্গা পার হয়ে চৈতন্যদেব অম্বিকা কালনা হয়ে বর্ধমান হয়ে হাওড়া হুগলির সীমান্তে শিয়াখালায় দামোদর পার হন, এবং শ্রী চৈতন্য চৈতামৃতে পিছলদা গ্রামের উল্লেখ রয়েছে। এই হচ্ছে মোটামুটি বেতরের ইতিহাস। আমি এবার সায়নের কাছে ফিরে যাব।
সায়ন, যদি এখানে কিছু তোমার মন্তব্য অ্যাড করো তাহলে সেটা খুব ভালো হয়। আমি আমি স্যার এখানে আমি জাস্ট একটু আলোচনাটা করার আগে আমি একটু শুধু দেখে নিচ্ছি, আমাদের উত্তরবঙ্গ থেকে একজন দেখছেন বলছেন, আমাদের খুব ভালো লাগছে হ্যাঁ, যে উত্তরবঙ্গ থেকে একজন আমাদের এই অনুষ্ঠান দেখছেন। এছাড়াও আমাদের অনেকজন কমেন্ট করেছেন, আমরা একটু কমেন্টগুলো দেখে নিচ্ছি একটু জাস্ট। ভালো লাগছে, সবাই বিভিন্ন মানুষজন দেখছেন এবং তাদের মতামত দিচ্ছেন। তো আমি যে স্যার এতক্ষণ যে আলোচনাটা করছিলেন, খুব সুন্দর আলোচনা করছিলেন উনি, একদম ইতিহাসটাকে একদম প্রথম থেকে আস্তে আস্তে উনি আমাদেরকে বললেন। তো আমি একটা বিষয় শুধু অ্যাড করব, সেটা আমি একটু দেখাতে চাই দর্শকদের। সেটা হচ্ছে যে আমাদের এই একটা বইয়েতে আমরা পেলাম, সেটা হচ্ছে এইটা কলিকাতার সেকালের ও একালের হরিসাধন মুখোপাধ্যায়ের লেখা। সেখানে উনি একটা তথ্য দিচ্ছেন যে বেতড়া বা বেতর আধুনিক ব্যাটরা ইয়া হাবড়া স্টেশন হইতে 1 মাইল পশ্চিমে। বেতড়ার খালকে বেতাকির খাল বলে। এখানে একটা খাল ছিল যেটাকে নাকি বেতাকির খাল বলা হয়। উহার মোহনা আদিগঙ্গার মোহনার ঠিক সম্মুখে, মানে ঠিক হুগলি নদীর উল্টো দিকে যেখান থেকে আদিগঙ্গার মোহনা, সেই ঠিক তার উল্টো দিকটায় বেতাকির খালের মোহনা। তো এটা হয়তো সেই পুরনো সরস্বতী হতে পারে। পূর্বে পর্তুগিজ বণিকরা এই খাল দিয়া সপ্তগ্রামে যাতায়াত করিতেন। বেতাই চণ্ডীর পূজা উপলক্ষে সেই স্থানে অতীতকালে এক মহা মেলার অনুষ্ঠান হইত। মানে বেতাই চণ্ডীকে কেন্দ্র করে এখন এত মেলা টেলা হয় কিনা আমি জানি না, কিন্তু আগে এখানে একটা বিরাট মেলা হতো। আর পর্তুগিজদের একটা স্টাইল ছিল সেই সময়, মানে ওরা কোথাও স্থায়ীভাবে সেভাবে থাকতো না। ওরা কি করতো, মানে ওই যখন ওদের বাণিজ্য করার হতো, ওরা একটা টেম্পোরারি স্ট্রাকচার তৈরি করতো বেতর বন্দরে। সেখানে যখন কেনা বেচা হতো, মালপত্র আদান প্রদান হতো, হয়ে যাওয়ার পরে আবার তারা সব ভেঙে ভুঙে দিয়ে আবার সব গুটিয়ে তারা চলে যেত। মানে ওই জায়গাটা মানে স্থায়ী কোনো কনস্ট্রাকশন ওরা করেনি। পরবর্তীকালে হয়তো ব্রিটিশরা এসে কিছুটা করার চেষ্টা করেছে, কিন্তু পর্তুগিজের ক্ষেত্রে হয়নি। এই বেতকির খাল যখন বন্ধ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মুকুন্দরামের সময়ের কথা বলছেন, যে সেই সময় বেতকির খালটা বন্ধ হয়ে যায়। তারপরে হুগলির যাতায়াত করতে হতো ভাগীরথী দিয়ে। মানে তখন আর এই সরস্বতী নদী দিয়ে আর যাতায়াত সেভাবে হতো না, সরস্বতী নদী মজে যাচ্ছে ধীরে ধীরে। তখন সপ্তগ্রাম হইতে আসিবার সময় গরিফা, গন্দলপাড়া, ইছাপুর, মাহেশ, খড়দা, কোন্নগর, চিতপুর, শালিখা প্রভৃতি গ্রামগুলি অতিক্রম করিয়া কলিকাতা ও গোবিন্দপুরের সম্মুখ দিয়া আদিগঙ্গায় প্রবেশ করিতে হইত। মানে আমি স্যার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এটা মানে বিভিন্ন গবেষকও বলেছেন, সেটা হচ্ছে কলকাতার এই যে বৈভব, এই যে কলকাতা বন্দর, তারপরে সেখান থেকে ধীরে 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 কলকাতা একটা বৃহত্তর নগরীতে পরিণত হওয়া, তার পেছনে, সেটা তৈরি হওয়ার পেছনে কিছুটা বেতর বন্দরের একটা ভূমিকা আছে। কারণ বেতর বন্দর যদি না তার গুরুত্ব ধীরে ধীরে কমে যেত, তা না হলে বেতরের ঠিক উল্টো দিকে কলিকাতা, চিতপুর এই চত্বরটার কিন্তু বাণিজ্য গতিবিধি, বা ব্রিটিশরা আসার পরে যখন আরো বেশি বেশি করে তার বাণিজ্যিক গতিবিধিটা সেটা বাড়তো না। ফলে বেতর তার ত্যাগ স্বীকার করে কলকাতাকে কিন্তু কল্লোলিনীতে পরিণত করার পেছনে একটা বিরাট ভূমিকা নিয়েছে। সেটা কিন্তু আমরা ইতিহাস থেকে সেটাই দেখতে পাচ্ছি। তো আমরা স্যার এবার আমরা লোটাসদির কাছে চলে যাই। হ্যাঁ, অবশ্যই। আমি তো মুগ্ধ হয়ে শুনছিলাম সুকান্ত বাবু এবং সায়ন দুজনের কথা। আমি তো এত সব জানি না, কিন্তু আমি বেতাইতলার মেয়ে হিসেবে সেখানকার কিছু পুরনো গল্প কথা, এই যে বিভিন্ন মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল কত সালে লেখা, এসব আমরা ছোটবেলায় জানতাম না। কিন্তু না জেনেও ওই যে উদ্ধৃতিগুলো বললেন, ওগুলো মুখে মুখে বাবার কাছে শুনে আমাদের মানে মুখস্থ ছিল। হ্যাঁ, এই উদ্ধৃতিগুলো, এটা যে ঠিক কোথা থেকে চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল এইটুকুনি জানতাম। ফলে আমি যে গল্পগুলো বলবো ব্যথাই তলার বা ব্যথাই চণ্ডী, সেগুলো একটু পুরনো দিনের গল্প গাছা। তা সেই পুরনো দিন মানে কতটা পুরনো, আমার সময়কালের স্মৃতি ধরলে অর্ধ শতাব্দী। আর আমার বাবার শোনা গল্প, বাবার মুখে দিদি একটু 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 মোবাইলের কাছে এসে বলুন, দিদি একটু মোবাইলের কাছে এসে বলুন, আপনার শব্দটা একটু কম আসছে। আচ্ছা, সেটা হবে আমার বাবার মুখে শোনা যে গল্পগুলো, সেগুলো হলে
সেটা শতাব্দী প্রাচীন, 100 বছরের আরো আগের গল্প আমি বলবো। তা এই যে ব্যথাইতলা থানা শিবপুর, কিন্তু এটা ঠিক শিবপুরের মধ্যে নয়। এই এখনকার নবান্ন বিদ্যাসাগর সেতুর আগের কথা বলছি। আমি একটু দেখাই, ম্যাপে দেখাই। দক্ষিণ পাড়া, ওইখানে শিবপুর দক্ষিণ পাড়ার পর ক্ষেত্র ব্যানার্জি লেন, ওইখানেই যেন শিবপুর থমকে যেত। তারপরে আছে কাজীপাড়া, মোল্লাপাড়া, শেখপাড়া, সেটাকে পেরিয়ে ব্যথাইতলা। এই ব্যথাইতলা কিন্তু শিবপুরের মধ্যে থেকেও ঠিক শিবপুর নয়, একটু ছোট একটা গ্রাম। এটা যে ছোট গ্রাম, এটা আলাদা একটা গ্রাম ছিল, এটা আমরা দেখতে পাচ্ছি যখন সাজার আটচালা রায়চৌধুরীরা তারা চানক মনিরামপুর থেকে এসে শিবপুরে জমিদারি সামলালেন, তখন তাদের মধ্যে 11টা গ্রামের জমিদার ছিলেন, তার ভেতর আলাদা করে ব্যথাইতলার নাম আছে। এই ব্যথাইতলা হচ্ছে ব্যথাই চণ্ডীর স্থান বলে বা থান বলেই ব্যথাইতলা, যেমন মনসাতলা, শিবতলা, সেই রকম এটা ব্যথাইতলা। মানে বেতর বন্দরের অধিষ্ঠাত্রী দেবী এই ব্যথাই চণ্ডী বা বেত্রচণ্ডিকা, কিন্তু তার ভেতর তার যতটুকু জায়গা, মানে তাকে ঘিরে যতটুকু অঞ্চল, সেইটা আলাদা করে ব্যথাইতলা। এবার এই যে বেত্রচণ্ডিকা, সুকান্ত বাবু বললেন এটা পাথরের, দেখেও তাই মনে হয়, কিন্তু আমি ছোটবেলা থেকে শুনে এসেছি আমার বাবার মুখে, এগুলো হচ্ছে নাকি পুরনো বনের বেতের গুঁড়িকে জড়িয়ে ওরম ভাবে করতে করতে সেটা ওই রকম শিলীভূত হয়ে গেছে। এবং আচ্ছা 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 আচ্ছা, এটা একটা নতুন তথ্য শোনা। এবং আমার মনে আছে আমি ছোটবেলায় মায়ের সঙ্গে পুজো দিতে গিয়ে, বাচ্চা মেয়ে তো, ওই গল্পটা শুনে আমি একটু একটু ঠাকুরের কাছে এগিয়ে গিয়ে গায়ে হাত দিয়ে দিয়ে দেখতাম, এবং এসে বাবাকে বলতাম, না বাবা পাথর তো। বাবা বলতো না, ওটা ওই যেমন মানে কয়লা হয় সেরকম আর কি, গাছ কয়লা হয়ে যায় সেরকম ওটাও পাথরে পরিণত হয়েছে। হ্যাঁ, আর এই শিবের যে ভৈরব, এই ব্যথাইচণ্ডী যে ভৈরব, তার নাম হচ্ছে ভোলানাথ। এই যে মহা মেলার কথা উল্লেখ করা হলো, এখন আমি শুনেছি যে পয়লা বৈশাখ নাকি একটা মন্দিরে নতুন নতুন হচ্ছে, এগুলো একটা হয়, উৎসব হয়, কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখে এসছি এখানে এই যে উৎসবটা হয় এটা হচ্ছে নীল ষষ্ঠীতে। হ্যাঁ, চৈত্র মাসের নীল, এবং চারপাশে যারা অন্য সময়ও অন্য অন্য মন্দিরে পুজো দিত, তারাও নীলের দিন ব্যথাইমা তলায় আসবে। হ্যাঁ, এবং সে মানে মায়েদের ভিড় আর কি, পাকে পাকে, মানে মন্দিরে লাইন পড়তো পাকে পাকে, তখন তো এত ভিড় ছিল না, কিন্তু সেই একদিন আর কি। আর তার ওখানে সন্ন্যাসরা থাকতো, তারা এমনি অন্যান্য সন্ন্যাসদের মতন এর বাড়ি ওর বাড়ি ভিক্ষা করে বেড়াতো না, তাদের খাবার দাবার জোগাতো ব্যথাইচণ্ডীর ভাড়াত, তাদের গোটা মাসের খাবার দাবার জোগাতো, তারা ওইখানে থাকতো। হ্যাঁ, তারা বেরোতো, তারা ওই নীলের পর দিন, চড়কের দিন সকালে, আমারও মনে আছে তার অনেক আগে থেকে তারা আসবে প্রতি বাড়িতে, মানে গোটা চৈত্র মাসের প্রথম থেকে তাদের আপ্যায়নের জন্য বন্দোবস্ত করা হতো। কি আপ্যায়ন? তাদের জন্য কলসি কেনা হবে, মাটির পুজো, তাতে কেউ হাত দিতে পারবে না, আলাদাভাবে রাখা থাকছে। পাখা, আমি শুনেছি আমার ঠাকুমার আমলে নাকি শীতল পাটিও দেয়া হতো। হ্যাঁ, তারপরে ডাব, বেল, এই জাতীয় ফল, বাতাসা, এবং আমাদের সময় দেখেছি এমনি বেলই দিয়ে দিত, কিন্তু শুনেছি আমার মানে আরো আগে ওই বেলের শরবত সকাল থেকে বিরাট করে বানানো হতো, বড় বড় গামলা ভর্তি, তাদের খাওয়ানো হবে। হ্যাঁ, তারা তো ফল ছাড়া সেদিন কিছু খাবে না। এবং আমার ছোটবেলাতেও মনে আছে তারা ওই অঞ্চলে সব বাড়িতে যাবে না,
একদম পুরনো যারা অধিবাসী তারা বেছে বেছে সেই বাড়িতে যাবে, এবং কোন বাড়ির পর কোন বাড়ি যাবে সেটাও তাদের নির্দিষ্ট করা থাকতো। মানে বাহ, আমি আমরা বলছি কই বাবা এলো না তো, তখন বলছে না না আগে তো রায় বাড়িতে যাবে, তারপর কুন্ডু বাড়িতে যাবে, তারপর আমাদের বাড়িতে আসবে। হ্যাঁ, তা এই যে মহা মেলার কথা বলা হয়েছে, আমার মনে হয় এটা এই চড়ক, এবং তার পরের দিন চড়কের ঝাঁপ হতো এবং চড়কে হুম। মেলা বসতো। তা এই হ্যাঁ, যে এটা আমি ছোটবেলা চড়কের দেখেছি। মেলা, হ্যাঁ এই চড়কের চরকের মেলা মেলাটাই আমিও মনে দেখেছি হয় ছোটবেলা। ইন্টারেস্টিং। মহা মেলা, হুম হুম এইটাই আমার মনে হচ্ছে। আর এই এখানে আর একটা জিনিস ছিল ব্যথাই তলার, যে এর প্রচুর দেখতে ছোট এই মন্দিরটা, মানে হুম একদমই সেরকম কোনো নেই, ছোটখাটো একটা মন্দির, কিন্তু এই মন্দিরের প্রচুর ভূ সম্পত্তি ছিল। মানে বিভিন্ন জমিদার রাজা তখনকার দিনের, হ্যাঁ তারা সব এখানে প্রচুর সম্পত্তি দান করেছিল। তারপর আস্তে আস্তে যা হয় সেসব হাতছাড়া হয়ে গেছে। এখন যেটাকে ব্যথাইমার পুকুর বলে একটা সাইনবোর্ড লাগানো হয়েছে শুনেছি, আমি দেখিনি নিজে, কিন্তু হয়েছে, সেটা দাসপাড়ার ভেতর রামধন দাস লেনে। হ্যাঁ, সেই পুকুরটা কিন্তু আসলে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, সে পুকুর ছিল মায়ের বাসন মাজার পুকুর। আর আচ্ছা, এক আচ্ছা আচ্ছা। সেটা ছিল মায়ের বাসন মাজার পুকুর। আর এক সময় শুনেছি মানে নদী গঙ্গা একদম মন্দিরের পাশ দিয়েই বইত। পাশ দিয়ে বই। হুম। হ্যাঁ, সেটা সুকান্ত বাবুও অন্যগুলো মানে অন্য দিক দিয়েও না মানে ইতিহাস বলেছেন। সেটাই বলছে, ইতিহাস সেটাই বলছে যে কাছ দিয়েই গঙ্গা যাওয়ার কথা। হ্যাঁ, তারপরে হুম, গঙ্গা আস্তে আস্তে সরতে শুরু করলো। তখন যে কোনো বড় মন্দির থাকলেই তার তো একটা বড় সেখানে জলাশয় থাকবে, কারণ ভক্তরা আসবে চান করবে। হ্যাঁ, তা সেই জলাশয়টা ছিল মন্দিরের বাইরেই হচ্ছে জিটি রোড। সেই জিটি আচ্ছা, রোডটা পার করেই একদম উল্টো দিকে একটা বিশাল মানে দিঘি ছিল, সেখানেই সেটা এখন আর ভক্তরা নেই, বেশি। না, না, এখন এখন বুঝিয়ে নেই। দাও। হ্যাঁ, প্রমোটারি না রাজ। সেই সেই দিঘি হাতছাড়া হয়ে হুম, যায় অনেক বছর আগেই। সেটা আচ্ছা, কিভাবে হাতছাড়া হয়, এই মানে এটাও গল্প কথা, এটা নিয়ে মানে কেউ বিতর্ক শুরু করবেন না, আমি পুরনো দিনের ওম ধরা গল্প কথা বলছি। হুম হ্যাঁ, হুম হুম এখানকার একজন এই ব্যথাইমার মন্দিরের একজন দুশ্চরিত্র সেবায়েত, তিনি এক ঝাপ্পি মদ আর এক গন্ডা শোল মাছের বিনিময় মানে ওই টিপ ছাপ দিয়েছিলেন। হ্যাঁ, দিয়ে এই দিঘি চলে যায় কোনো এক মুসলমান ফ্যামিলিতে, মুসলমান পরিবারে, তাদের আচ্ছা কাছে চলে যায়। এখন পরবর্তীকালে এখন ওই জায়গাটার যারা অধিকারী তারা ওইটা কেনে জলতল সমেত, তখনও আর কি পুকুরের অস্তিত্ব ছিল, তারপর সেটা বোঝানো হয়ে এখন বাড়ি হয়ে গেছে। এখন বাড়ি আছে বসত বাটি, দুদিন বাদে ও ফ্ল্যাটও হয়ে যাবে, কেউ আর পুরনো হুম গল্প আর জানবেই না। আর আচ্ছা দিদি, ঠিক, আহ, হ্যাঁ আমাদের সন্দীপ দা একটা প্রশ্ন করেছে এই রিলেটেডই, এটা আপনি স্ক্রিনে দিয়েছি। আপনাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেছে লোটাস দি, নীল ষষ্ঠী বা গাজনের সন্ন্যাসীরা কি স্থানীয় মানুষ ছিলেন নাকি দূর থেকে আসতেন? তাদের না, জাতি পরিচয়ের স্থানীয় মানুষ। বিষয়ে কিছু আলোকপাত করলে ভালো হয়। আর মন্দিরতলার ঝাঁপ চড়কের সন্ন্যাসীদের আপ্যায়নের ব্যবস্থা করতেন হালদাররা। বেতাইচণ্ডী মন্দিরের উৎসবে রায়চৌধুরী পরিবারের ভূমিকা কি ছিল? না, এই যারা সন্ন্যাস হতেন এরা একদমই স্থানীয় ছিল, এবং মূল আচ্ছা, সন্ন্যাস মানে আমার ছোটবেলার স্মৃতি বলছে মূল সন্ন্যাস যিনি আসতেন তাকে আমি এখনো চোখের পর মানে চোখের সামনে দেখতে পাচ্ছি। তিনি আমার বাবার পাঠশালার বন্ধু ছিলেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ফলে ফলে এসে সমস্ত হয়ে গেলে একটি সিগারেট চাইতেন। হ্যাঁ, তা বাবা তার জন্য পুরো এক প্যাকেট সিগারেট রেখে দিতেন। তা সেই সিগারেট দুজনে মুখে দিয়ে, হ্যাঁ,
যিনি মূল আচ্ছা সন্ন্যাস, দুজনে বসে সব বহু পুরনো গল্প হতো, অমুক আসেনি কেন এবার, হ্যাঁ তমুক, তার হুম দুই ছেলে। তখনই জানতাম আমি, হ্যাঁ বোম্বেতে কোনো কাজ করতো আর কি, সেই মূল আচ্ছা সন্ন্যাস, আচ্ছা আমি নামটা ভুলে গেছি। হুম, তারা সমস্ত স্থানীয়, এবং তার সঙ্গে দু একজন মহিলাও আসতেন, হ্যাঁ খালি পুরুষ নয়। এবং ওই বলতেন আজকে এবার উনি ও আসতে পারলো না, ওর পেটে কলিক পেন উঠেছে, ওই জন্যে ওর বিধবা বোন ভক্তবালা এসেছে। হ্যাঁ মানে আর কি প্রতি পরিবার পিছু, এই যে পুরনো, এরা তো সন্ন্যাস হতো বেশিরভাগ নিম্নবর্গীয় প্রান্তিক জনজাতি থেকে, তাদের প্রতি পরিবার থেকে কেউ না কেউ এই সন্ন্যাস হবেই, এটা আর কি তাদের কাছে সম্মানের প্রশ্ন। হ্যাঁ, যে তারা কেউ ছাড়বে না, এইটা গেল একটা প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে রায়চৌধুরীরা, আমি এই শিবেন্দ্রনারায়ণ শাস্ত্রীর বাংলার পারিবারিক ইতিহাস, তাতে দেখলাম যে লেখা রয়েছে এই সাজারহাটের রায়চৌধুরীরা এই দেবী প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এইটা সর্বৈব ভুল। কারণ তারা আচ্ছা রায়চৌধুরীরা এসেছিলেন এখানে শিবপুরে এসেছিলেন 1682-83 সালে। হ্যাঁ, আচ্ছা এই হ্যাঁ, দেবী তো 1685 অনেক, 1685 হ্যাঁ 1685 সালে। হ্যাঁ 1685। তা হুম ফলে এই দেবী তো তার আগে থেকেই আমরা এই দেবীর উল্লেখ পাচ্ছি। আর হ্যাঁ এই মন্দির, একদম ঠিক। হয়তো মন্দির বারবার মন্দির সংস্কারে ওনারা টাকা দিয়েছিলেন কিনা সেটা আমি ঠিকঠাক জানি না, কিন্তু আমি শুনেছি এই মন্দির শেওড়াফুলির মানে রাজা বা জমিদার এদের তৈরি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা হুম আমি হ্যাঁ এটা যতটুকু এটা জানি। কোনো কোনো বইয়েতে উল্লেখও আছে হ্যাঁ, হুম এইটাই আমি জানি যে এটা হচ্ছে শেওড়াফুলি রাজাদের তৈরি। হ্যাঁ আর তবে এটা নিয়েও আর একটা আবার গল্প আছে, প্রতি সপ্তমীর দিন একদম ভোর বেলায় আর কি আমাদের ঘুম ভাঙতো ঢাকের বাজনায়, কি রায়চৌধুরী বাড়ি থেকে আসছে, তারা দেবীর মাথার মুকুট নিয়ে যাবে, দেবী আচ্ছা ওদের বাড়ির যে দুর্গা প্রতিমা এই মুকুট পরে সাজবে। হ্যাঁ, এবং বিজয়ার দিন বিকেল বেলা আবার ওই বাদ্যি বাজিয়ে ছাতা, মানে সেই মুকুটের মাথায় ছাতা ধরে, হ্যাঁ সেই মুকুট হুম এবং দেবী ঘট, ওদের দেবী ঘটও বিসর্জন হয় না, সে দেবী ঘটও এই দেবীর কাছে, ব্যথাই চণ্ডীর কাছে ফেরত আসতো। এবং নবমীর দিন একদম ভোর রাত্রে, মানে যেই যেই মাত্র সন্ধি পুজো হবার পর প্রথম লগ্নেই ওরা এখানে বলিদান দিতে আসতো, ছাগ বলি হতো। কিছুদিন আগে পর্যন্ত হুম ওইখানে হাঁড়ি কাঠ ছিল, দেবীর সামনে এই মন্দিরের ভেতরে একটা হাঁড়ি কাঠ ছিল। হ্যাঁ, ওই আমি নাট 2-3 মন্দির, বছর, হ্যাঁ, ঠিকই বলেছেন। হ্যাঁ হুম নাট মন্দিরে ছিল। এবং সেটা আমাদের মানে ঘুম, মানে আমি 80 সালের পরের কথা বলছি, তখনও হুম আর কি এটা হচ্ছে, মানে আমি শুনেছি কিছুদিন আগে পর্যন্ত হয়েছে, এই 2-3 বছরের কথা আমি জানি না। ওরা প্রথম এইখানে বলিদান হবে, তারপরে ওদের নিজেদের বাড়িতে বলিদান হবে। আমার নিজের মনে হয় যে ওনারা যখন এখানে এসেছিলেন তখন দেখলেন ওনাদের মানে জমিদারির ভেতরেই বহু প্রাচীন এই মূর্তি আছে, এই দেবী মানে চারদিকে মানে প্রচন্ড জাগ্রত দেবী আর কি। ওনারা তাকে প্রথম দিকে খুব সম্মান এবং সমীহ সহকারে তার পুজো আর্চা করতেন। মানে এই অবশ্য এই যে মুকুট নিয়ে যাওয়া, এর পেছনেও একটা গল্প আছে, আবার সে না অন্য কোনো দিন বলবো, না হলে অনেক বড় হয়ে যাবে। আপনি হ্যাঁ, গল্পের ঝাঁপি না দিদি, অনেক হালদারদের গল্প। একটা ভূমিকা ছিল না দিদি, হ্যাঁ, হালদারদেরও একটা বড় হালদাররাই ভূমিকা আছে। এদের সেবাই, হালদাররাই হ্যাঁ এদের সেবাই। সে ভাই কিন্তু কিন্তু হালদাররা এক, হালদারদের একটা শরীর, হ্যাঁ আমি হুম যা শুনেছিলাম, তারা কোনো কারণে একটা, তাদের তখনকার দিনে খুব ছোট ছোট কারণেই তো মানে
করা হতো বারণ, তারা দেবী মূর্তি স্পর্শ করতে পারতো না। তারা আসতো মন্দিরে, হ্যাঁ, এবং তাদের যা ভাগ টাগ মানে যারা যে শরীর পুজো করছে তারা যা দিত তারা তাই নিত। এই নিয়ে বিশাল মামলা হয়েছিল, হ্যাঁ, এবং সে মামলা 25-26 বছর ধরে চলার পর এখন সবাইয়ের ভাগ আছে এরকম, হ্যাঁ। আর ওই মন্দির ভেতরে যে বাজার বসতো বেতাইতলা বাজার, সেটা ছিল আসলে মানে মায়ের নাট মন্দির। এটা হচ্ছে আমার বাবার কথা বলছি, মানে বাবার মুখে শোনা যা। ওই যে নাট মন্দির, ওখানে আমার বাবা যাত্রা দেখেছে, তরজা দেখেছে, কীর্তন গানের আসর দেখেছে, আবার চারণ কবি মুকুন্দ দাসের গানও শুনেছে, হ্যাঁ, পিকেটিং এরও বক্তৃতা শুনেছে। ওখানে পিকেটিং এরও বক্তৃতা হতো, সেটাও আমার বাবা পিকেটিং শব্দটা, বয়কট নয়, পিকেটিং বলতো। এই পিকেটিং শব্দটা বাবা বলতো, পিকেটিং এর বক্তৃতা শুনেছে। আর বাড়ির মেয়েরাও আসতো, তারা ওই যে দালানের ওপর চিক চিক ফেলা থাকতো, তার ভেতরে বসে তারা এগুলো এনজয় করতো, হ্যাঁ। তাদের মানে সামনে যাবার এই ছিল না। মানে তখনকার আমার বাবার মুখে যা শুনেছি, সেই বেতাইতলার সঙ্গে আজ মনে হয় কোনো অজপাড়াগারও তুলনা হবে না। আমার বাবা বলেছিল একমাত্র পাকা রাস্তাটা হচ্ছে ওই জিটি রোড, হ্যাঁ, আর বাদ বাকি সমস্ত তো কাঁচা রাস্তা বটেই, সেখানে ঘোড়ার গাড়ি চলতো। আর ওই জিটি রোডে বলছে সারা দিন দাঁড়ালে মানে ওই একদম ঘোমটা দিয়ে পুরো মুখ ঢাকা কোনো একজন বুড়ি মানুষকে, মানে মেয়েরা তখন এতই কম বাইরে বেরোতো, কোনো একজন সে হয়তো তাড়াতাড়ি করে চলে গেল আর কি, কোনো কারণে তাকে সেও যে রোজই দেখতে পাবে তাও না। ফলে কিন্তু ওইখানটা খুব গঞ্জ মতন জায়গা ছিল, হয়তো অত ভক্ত আসতো। বাবার ছোটবেলাতেও জিটি রোড মানে মায়ের মন্দিরটা ঠিক একটা চৌমাথাতে অবস্থিত, সামনে দিয়ে জিটি রোড গেছে, ওদিকে দেবেন্দ্র গাঙ্গুলি রোড, এদিকে সার্কুলার রোড, এখন শরৎ চ্যাটার্জি রোড নাম হয়েছে, পুরনো নাম ছিল সার্কুলার রোড। এই হচ্ছে তখন ওইখানে আমার বাবা, একটু অন্য দিকের কথা বলি, আমার বাবা চায়ে মানে যখন প্রথম চা এদেশে এলো, লোককে বিনি পয়সায় চা করে করে খাওয়াতো, সেটাও ওইখানে আমার বাবা দেখেছে। এমন বনস্পতি, হ্যাঁ, মানে ডালডাতে ভেজে লুচিও খাওয়াতো বিনি পয়সার লোককে, সেটাও আমার বাবা দেখেছিল। আচ্ছা, সুদেব দিদি একটু বেতাই কথা, সুদেব ব্রহ্মচারী লিখছেন, পুরনো ইতিহাস আমার একেবারে অজানা ছিল, ভালো লাগছে আপনাদের এসব গবেষণালব্ধ তথ্য জানতে। লোটাস সরকার ম্যাডামের গল্পের ছলে বলা নানা ঘটনার উল্লেখ আকর্ষণীয়, শুভেচ্ছা জানাই। ধন্যবাদ স্যার আপনাকে। দিদি বলছি যে একটু বেতাই বুড়ির গল্পটা বলুন। হ্যাঁ, বেতাই বুড়ির কথা, এই বেতাই বুড়ির কথা আমি সবাইকেই জিজ্ঞেস করে বেড়াই যে তারা শুনেছেন কিনা। যাই হোক, তারা না শুনলেও আমি শুনেছিলাম, এবং শুনেছিলাম মানে আমি একদম এতটাই বিস্তৃতভাবে শুনেছি যে আমার এই সত্যতাতেও আমি আর কি পুরোপুরি বিশ্বাস করি। 100 বছর আগের ঘটনা আর কি। তখন একজন মহিলা ছিলেন, এই হালদারদের বাড়ির মহিলাই, তিনি বেশ অনেক বছর ধরে খুব আর কি তিনি আর কি এই মন্দিরটাকে পরিচালনা করতেন। হয়তো পুজো তিনি করতেন না, এবং যতদূর মনে পড়ে এটাও শুনেছিলাম, হ্যাঁ, মানে এটা আমি সঠিক বলতে পারছি না, এই যে হরিদা বলে যিনি ব্রাহ্মণ ছিলেন, মানে আমাদের সময়টা আমরা পুরো হরিদাকে পেয়েছি, হ্যাঁ, সেই নিষ্ঠাবান ব্রাহ্মণ যিনি পুজো করেছেন, হ্যাঁ। তা এই হরিদা তখন মনে হয় খুব অল্প বয়স্ক ছিলেন আর কি, হ্যাঁ। তাকে দিয়ে পুজোটা করাতেন, কিন্তু আর সবকিছু সামলাতেন এই মহিলা। তাকে বেতাই বুড়ি বলতো সবাই, তার একটু জটা মটা ছিল, হ্যাঁ। এবং তিনি মনে হয় কিছু তখনকার দিনে কিছু ওষুধও, হয়তো দৈব ওষুধ বা কবিরাজি ওষুধ কিছু জানতেন, কারণ আমার ঠাকুমারই প্রচুর
সন্তান মারা যাচ্ছিল। 5 সন্তান হওয়ার পর প্রচুর সন্তান মারা যাওয়ার পর এই এনার ওষুধ খেয়ে, হ্যাঁ, এবং ব্যথাইমার পায়েস খেয়ে, মানে ব্যথাইমার দেয়া কে তাকে পুজো দিয়েছে যে লাল পেড়ে শাড়ি, সেই সব শাড়ি পরে তার আবার সন্তান বাঁচতে শুরু করলো। তা আমার নিজের এই যে ঘটনা, এই যে ব্যথাই বুড়ি, এই যে সময়কাল, এই সময়কালেই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শিবপুরে ছিলেন। তাহলে আমার পরে যখন আমি ষোড়শী পড়েছি, তখন আমার মনে হয়েছে এই ষোড়শীর ভেতর কি খানিকটা ওনার ষোড়শী নাটকের যে, সেখানেও কিন্তু চণ্ডীর মন্দির, এক মহিলা খুব দাপটের সঙ্গে বলছেন এদের কোথায় সরাবো, এখন এই দেখছেন তো সব গাজনের সন্ন্যাসীরা রয়েছে, হ্যাঁ, তা এর ভেতর কি সেই ব্যথাই বুড়ির ছাপ কোনোভাবে পড়েছিল? আমি জানি না, এটা আমার আর কি একটা অনুমান, মানে আপনার একটা অ্যাজাম্পশন। হ্যাঁ, কারণ ওনার লেখায় তো প্রচুরই হ্যাঁ, মানে এসেছে, তখনকার দিনগুলো উঠে আসতো। আর আচ্ছা দিদি, আমার আরেকটা হ্যাঁ বলুন বলুন দিদি, আমি একটু থামাচ্ছি আপনাকে। আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার বাবার নাম কিন্তু চণ্ডীচরণ, এইটাও তো ওই মানে ব্যথাই চণ্ডীর কারণেই। হ্যাঁ হ্যাঁ, আমার ওই যে আমি ঘটনাটা বললাম, মানে তার আগে আমার বাবার ঠিক জাস্ট যে বড় আমার যে পিসি ছিল, তিনি হচ্ছেন 12 বছরের বড়। ওই 12 বছর কালে কোনো সন্তান বাঁচেনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে ওই জন্য, সেই জন্য আমার বাকি কাকাদের নাম সব শিবের নামে, কিন্তু একমাত্র আমার বাবার নামটাই একটু অন্যরকম, মানে, এবং সেই জন্য শুধু তাই নয়, এই হরিদা যিনি ছিলেন, মানে তিনিও আমার বাবাকে খুব করে, মানে যেন চণ্ডীর দয়ায় বেঁচেছে, ফলে তিনিও মানে খুব করতেন আমার বাবাকে। হ্যাঁ, আর আমার মনে আছে এই যে মন্দিরটা আজকে যতটা বড় গর্ভগৃহ, এটা আমাদের ছোটবেলায় অতটাও ছিল না, তার পাশে দুটো ছোট ছোট খুবড়ি ছিল। হ্যাঁ, গর্ভগৃহটা আরো ছোট ছিল, পরে সেইগুলো ভেঙে, ওটা আমাদের জ্ঞানেই মনে আছে, ওই গর্ভগৃহটাকে মানে বড় করা হলো আরেকটু। এবং এখানে সব পুজো হতো আমাদের ওই অঞ্চলে। আমরা দুর্গাপূজার অঞ্জলি দিতাম, মানে ষষ্ঠী পুজো, সব কিছু পুজো ওই বেত্র চণ্ডিকাময়ী, দুর্গাময়ী নম, বেত্র চণ্ডিকাময়ী সরস্বত্যই নম। এবং আমার ছোটবেলায় খুব দুঃখও হতো যে সরস্বতী পুজোর সময় আমি সরস্বতী ঠাকুরের সামনে অঞ্জলি দিচ্ছি না, আমি দিচ্ছি ব্যথাই চণ্ডীর কাছে। হ্যাঁ, মানে এটা নিয়ে একটু, মানে আগে ওইখানে অঞ্জলি দিয়ে তারপর স্কুলে পাঠাবে, তার আগে স্কুলে পাঠাবে না। হ্যাঁ, তারপরে যাও তুমি স্কুলে যাও, যা খুশি করো, কিন্তু প্রথম অঞ্জলি ওখানে। এটা থেকে বোঝা যাচ্ছে যে ব্যথাই চণ্ডীর প্রভাবটা কতটা ছিল। হ্যাঁ, এটা খালি আমার সরস্বতীকে বাইপাস করে ওইখানে বহু, এবং এই সুকান্ত বাবু জানবেন, আমার মনে হয় এই যে ওনারা ওখান মানে ওই অঞ্চল তল্লাট ছেড়ে উদ্বাস্তুই বলবো, উদ্বাস্তু হয়ে এখন যেখানে আছে, প্রথম মনে হয় এখান থেকেও মা কাকিমারা সব মনে হয় ওইখানে পুজো দিতে যেতেন, অন্তত নীলের দিন। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, একদম ঠিক কথা, একদম ঠিক। মানে তারা মন থেকে করতে পারিনি ব্যথাই চণ্ডীকে, অন্তত নীলের দিন, অন্যদিন যদি নাও পারতেন, এখান থেকে অনেকটা দূরত্ব। হ্যাঁ, রিক্সা ভাড়া করে যেতে প্রচুর মানে খরচাও হতো, কষ্টও হতো, উপোস করেও তাও তারা যেতেনি। হ্যাঁ, আমিও বিয়ের পর, আমি সুকান্ত বাবু এখন যেখানে আছি তার কাছাকাছি অঞ্চলেই থাকি, আমারও বিয়ের পর এখানে মন উঠতো না, ব্যথাই চণ্ডী তলায় গিয়েই পুজো দিতে হবে, এটাই মানে ছিল যে ব্যথাই চণ্ডী তলাতে গিয়েই পুজো দিতে হবে। আর ওই যে সুকান্ত বাবু বললেন যে বেতর একটুখানি জায়গা নিয়ে আজকে যেটা বেতর, আজকে খুব সামান্য একটা অংশ। হ্যাঁ হ্যাঁ, এটা বিরাট অংশ। আর ওই যে ব্যাডরার কথা, ব্যাডরাও তাই, এটা আমার বাবার মুখেই শুনেছি, একটা পুরনো কথাও আছে, বাস্ক বিছানা প্যাডরা, তিন নিয়ে ব্যাডরা, হয়তো এমন হতে পারে ওখান থেকেই হয়তো
মানে যারা আর কি জাহাজ, মানে তখনকার দিনে নৌকো বা জাহাজে উঠতো, তারা আর কি ওইখান থেকেই হয়তো উঠতো। তাই বাস্ক, বিছানা, ব্যাডরা, এই প্যাডরা, এই তিন নিয়ে ব্যাডরা। আর ব্যাথাইমার মন্দিরের পাশেই আছে সানাপাড়া, সানাপাড়া সৈন্যপাড়া। কিন্তু এই সৈন্যরা কোন সময় থাকতো? তারা কি বন্দর দিতে থাকতো, নাকি কালা পাহাড়ের হাত থেকে বাঁচাতে সেই সময় সৈন্যদের ছিল, নাকি সিরাজদৌল্লা কলকাতা আক্রমণের সময় ওখানে সৈন্যদের ঘাঁটি করেছিল? সেটা নিয়ে একটা বিতর্ক আছে। কিন্তু সৈন্যপাড়া থেকে সানাপাড়া এটা একদম ঠিক কথা। তারপরেই হচ্ছে ভরপাড়া। ভরপাড়া হচ্ছে তখনকার দিনে বিশাল বিশাল ভর ছিল, যেগুলো দিয়ে মাল বয়ে নিয়ে যাওয়া যেত, মানে 200 মন 500 মন মাল ওই ভর, এক জাতীয় নৌকা, মাল বহনকারী নৌকা। হ্যাঁ, ওই সানাপাড়ার পরেই একদম কাছেই ভরপাড়া। এইগুলো কিন্তু সব ওই ব্যাথর বন্দরের স্মৃতিকে আর কি ঘিরে রেখেছে। আচ্ছা দিদি, আপনি তো বহুদিন ওইখানে বাস করেছেন, আপনি ওখানে কোনো অলৌকিক ঘটনা, মানে মন্দিরের সঙ্গে কোনো অলৌকিক ঘটনা জড়িত বা কোনো অসুখ সেরে গেছে এরকম কোনো ঘটনা কি দেখেছেন কখনো, মনে পড়ে? না, দেখিনি, তবে বিশ্বাস ছিল সবকিছুতেই। আমি কোনোদিন দেখিনি। এখন চিকিৎসাও হতো, আবার মানে ওখানেও যাওয়া হতো। এবার ওটা বিশ্বাসটা দেখেছি, তবে একটি অলৌকিক ঘটনার কথা শুনেছি। সেটা হচ্ছে, এটাও আমার বাবার মুখে শোনা। আদুলে রাজবাড়িতে দুর্গাপুজো হবে। এবার সার গরুর গাড়িতে কলা যাচ্ছে, যাবার রাস্তা তো ওইখান দিয়েই হবে। তা ওখানে এবার গেছে, সেখানে সেখানে কলা যত ছাড়াচ্ছে, কলার ভেতরে মানে নেই, খালি খোসা, কোনো আর কি ফোবরা ফাঁপা। হ্যাঁ, তখন যারা নিয়ে এসছে তখন তাদের ডেকে জিজ্ঞেস করছে যে কিছু হয়েছে, রাস্তাঘাটে এরকম এসছে কেন? মানে যত খুলছে সব এক ব্যাপার। তখন বলছে না, আমরা পুজোর কলা বলে কোথাও দাঁড়াইনি। এমনকি ওইখানে একটা বেদবনের ভেতর থেকে এক বুড়িমা এসে কলা চেয়েছিল, আমরা তাকেও পুজোর কলা বলে দিইনি। তখন আমি শুনেছি ওই আঁদুলের রাজবাড়ির যারা কর্তা ব্যক্তিরা ছিলেন, তারা খালি পায়ে মাথায় চুবড়ি করে কলা নিয়ে দেবীর এখানে পুজো দিতে এসেছিলেন। এবং ফিরে যাবার পর নাকি দেখা গেছিল সব কলা মানে ঠিকঠাকই আছে, তারপরে আর কোনো অসুবিধে হয়নি। শোনা গল্প। দারুণ কথা, দারুণ দারুণ। কিন্তু একটা লোকশ্রুতি, এটা একটা মূল্য আছে অবশ্যই, এটা একটা খুব ইন্টারেস্টিং লোকশ্রুতি একটা। তবে আমাকে এখানে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে ওই চড়কের একটু বর্ণনা দিতে। ছোটবেলায় কিন্তু ওইখানে আমাদের একটা খুব বড় আকর্ষণ ছিল মেলাটা দেখা, চড়কের মেলায়। হ্যাঁ, লোটাস দির কাছে, হ্যাঁ, এই যে একজন লিখেছেন যে গাজনের বর্ণনাটা একটু দিতে। গাজন বলে, আমরা অন্য জায়গায় যে গাজন দেখতাম, আপনি কিরকম ভাবে গাজনটা দেখেছেন, মানে গাজনের বিবরণটা যদি একটু বলেন। না, আমাদের সময় আমরা তো দেখেছি, মানে সেটাও আরেকটু রাত্রিরের দিকে হতো। ফলে ওইখানে একটা উঁচু বাড়ি ছিল না, ওই উমা পেন্স বা ওইখানে একটা 3 তলা মতন, 3 তলা কি 4 তলা, তখন 3-4 তলা বাড়ি খুব একটা থাকতো না, তার গায়ে বাঁশ বাঁধা হতো। মানে আমরা বিকেল বিকেল গিয়ে মেলা দেখে চলে আসতাম। হ্যাঁ, তা প্রচুর তো জিনিসপত্র 1 টাকা করে আমাদের ভাগে পড়তো, তাতেই প্রচুর মাটির পুতুল টুতুল, ঘাড়নাড়া, বুড়ো টুড়ো প্রচুর কিনে নিয়ে আসতাম, সেসব থাক। ওইখানেই ওই বাঁশ বাঁধা হচ্ছে শুনেছিলাম, ওখান থেকেই নিচে ঝাঁপ দেয়, ওই বঁটি টটির ওপর ঝাঁপ পড়তো। কিন্তু আর আমার বাবার মুখে শুনেছি আগে নাকি, তখন তো ফাঁকা ছিল, আমার বাবা ছোটবেলায় ওখানে চড়ক, ওই যে গাছ ঘুরতে দেখেছে, সেই যে চড়ক গাছে যে ঘুরে যে গাজন, সেটা আমার বাবা ছোটবেলায় দেখেছে। হ্যাঁ, কিন্তু আমরা সেটা দেখিনি। ওখান থেকে তা আমি জিজ্ঞেস করতাম যে কি করে বটির ওপর লাফাবে, বলতো না না, বটি রেখে তার উপর খটখট চাপা দিয়ে দেয়, এরকম আমি শুনেছিলাম। কিন্তু সেটা হতো আরেকটু সন্ধ্যের দিকে, মানে রাত্রিরের দিকে হয়তো হবে।
ফলে তার হ্যাঁ, উদ্যোগ আয়োজন আসতাম, ততক্ষণ পর্যন্ত আমাদের মেলায় আর কেউ রাখতো না যে আমরা দেখতে মানে ওই ভিড়েতে যাব। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। যে আরেকজন প্রশ্ন করেছেন দিদি, সেটা হচ্ছে যে বেতরে কি সং দেখা যেত? আমার তো মনে পড়ছে না যে সং কখনো আসতো বলে। না, সং আসতো না, বেতরে সং দেখা যেত না, কিন্তু আমার বাবার মুখে শুনেছি ওই ওই যে সন্ন্যাসরা আসতো, ওই সন্ন্যাসদের সঙ্গে ওই তাদের বাড়ির ছোট ছেলে মেয়েরা কিছু গান গাইতে গাইতে আসতো এবং তাদের পয়সা মানে তাদেরও ওটা আলাদা করে সন্ন্যাস পয়সা সন্ন্যাস দিতে হতো। প্রক্রিয়ার মানে গাজন প্রক্রিয়ার একটা অংশ, এটা আমাদের এখানে গাজন প্রক্রিয়ার অংশ। সেটা সং বলে আমি শুনিনি, কিন্তু সেটা আমাদের সময় দেখিনি। তবে ওই সন্ন্যাসদের সঙ্গে যে ঢাক বাজাতে আসতো তাকে আলাদা পয়সা দিতে হতো। সে বলতো, এগিয়ে এসে বলতো আমার বৃত্তিটা পয়সা নয়, বৃত্তি ওটা তার দাবি অধিকার, সে হচ্ছে ব্যথাই মার মানে বংশ পরম্পরায় তারা ঢাক বাজিয়ে যায়। হ্যাঁ, সে পয়সা চাইতো না, বলতো আমার বৃত্তিটা ওটা তার বৃত্তি। মানে শ্বেতা দে এই বিরাট কমেন্টই করেছেন। দিদিকে খুব শুভেচ্ছা দিয়েছেন। ভালো লাগলো, অনেক কিছু জানা গেল, অনেক সুন্দর সুন্দর আলোচনা হলো আজকে। এবং দিদি আপনি যেভাবে এত সুন্দর বর্ণনা। আচ্ছা, আমার আরেকটা কথা জিজ্ঞেস করবার আছে সায়নের কাছে। হ্যাঁ, আমি আরেকটা গল্প শুনেছিলাম, মানে খালি পূর্ববঙ্গের লোকেদের নয়, আমাদের হাওড়া শহরে যারা বাস করে তাদের অনেকেরই কিন্তু একটা দেশ আছে। মানে সবাই হয়তো নয়, সুকান্ত বাবুরা হয়তো বংশ পরম্পরায় এই হাওড়া শহরেই থেকেছেন, কিন্তু হাওড়া শহরে কিন্তু হাওড়ার বিভিন্ন জায়গা থেকে তারা এসে হাওড়ায় বসতি স্থাপন, হাওড়া শহরে যেরকম আমার ঠাকুরদা এসেছিলেন। এবং আমি শুনেছি আমার ঠাকুরদা কেন মানে তার ইচ্ছে ছিল, সেটা ব্যথাই চণ্ডী হোক যাই হোক তার পূর্ণ হয়েছিল, তিনি এই অঞ্চলেই বসতি স্থাপন করতে চেয়েছিলেন কারণ আমতায় এক ব্যথাই চণ্ডী আছে। এইটা নিয়ে এই গল্প আমি শুনেছিলাম, কিন্তু আমি সবাই বলেছে মেলাই চণ্ডী, একমাত্র সায়ন আমাকে খবর দিল ঠিক কথা, আমার গল্প ঠিক ঠিক। আমি এই বিষয়ে দিদি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের আমতা যে লাগোয়া, ঠিক আমতার নদীর যে দামোদর নদীর ঠিক তার উল্টো দিকে হচ্ছে দুটো গ্রাম আছে, খুব গুরুত্বপূর্ণ দুটো গ্রাম। সেটা হচ্ছে একটা হচ্ছে জয়ন্তী আর একটা হচ্ছে বেতাই। তো এই দুটোই মানে বিশেষ করে বেতাই তো বন্দর হিসাবে, যেমন আমতা বন্দর তেমনি উল্টো দিকে বেতাই বন্দর, এই দুটো বন্দর কিন্তু একদম বন্দর হিসাবেই উল্লেখ আছে, এখনো মানুষজন সেটাকে বন্দর হিসাবেই চেনে। ফলে এই জায়গাতে তো মানে বহু পুরনো আমাদের ব্যবসা বাণিজ্য চলতো, সেটা আমরা সকলেই জানি। তো এইখানে এই বেতাই গ্রামে কিন্তু মানে পাত্রপাড়া বলে একটা জায়গা আছে, সেইখানে কিন্তু একটা মন্দির আছে। সেই মন্দিরে কিন্তু একটা পাকা মন্দির, সেই মন্দিরের কিন্তু যে দেবী পূজিত হন সেই দেবীর নাম কিন্তু বেতাই চণ্ডী। এখন সামনে টিনের ছাওয়া নাট মন্দির, হ্যাঁ, তার পিছনে আছে ষষ্ঠী দেবীর থান, বেতাই চণ্ডীর পুকুরও আছে। তো এখন এটা নিয়ে দুটো মত আছে, মানে এই বেতাই গ্রামটা কেন নাম হলো, হঠাৎ করে বেতাই কেন নাম হলো। তো একটা তো সবাই বলছে যেহেতু বেতাই চণ্ডী আছে, এবং একে অনেকে বলেন যে মেলাই চণ্ডীর বড় বোন, মানে মেলাই চণ্ডীর বড় বোন হচ্ছে এই বেতাই চণ্ডী। হ্যাঁ, তো সেই বেতাই থেকে এই গ্রামের নাম, বেতাই চণ্ডী থেকে সেই গ্রামের নাম বেতাই হয়েছে। তবে আরেকটা মত আছে যেটা আমি আমতার প্রাচীনতা প্রসঙ্গে এস মনিরুদ্দিন বাবুর বইতে পড়েছিলাম, সেটা হচ্ছে এই গ্রামে মানে একটা দেবী পাওয়া যাচ্ছে, সেই দেবীটার নাম হচ্ছে ব্রজতারা। এই ব্রজতারা থেকেই নাকি অপভ্রংশ হয়ে বেইতারা, সেখান থেকে বেইতা, সেখান থেকে বেতাই, এইরকম একটা মানে নাম হয়েছে। তো এই বেতাইকে মানে বেতাই এবং জয়ন্তী যেহেতু মেলাই চণ্ডীর একদম আদি বাসস্থান, ফলে পুরোটাই কিন্তু নদীর ওই পারে, পশ্চিম পারে। তো এই জয়ন্তী এবং বেতাই পাশাপাশি দুটো গ্রামে মানে একদিকে মেলাই চণ্ডী আর তারপরে বেতাই চণ্ডী, এরকম একটা অবস্থানের একটা পুরনো কাহিনী আছে। এবং সেটা যে পুরোটা কাহিনী নয় তার প্রমাণ এটাই যে এই দুটো মন্দির কিন্তু মানে আমাদের
মানে মেলাই চণ্ডী তো বিরাট একটা মানে দর্শনীয় স্থান হিসেবে হয়ে গেছে, কিন্তু ওই গ্রামে কিন্তু এখনো বেতাই গ্রামে কিন্তু এখনো বেতাই চণ্ডীর মন্দির আছে। তো আমি এখনো সরাসরি ওই মন্দিরটা দেখার সুযোগ পাইনি, কিন্তু আমি খুব খুব তাড়াতাড়ি আমি ওই মন্দিরে যাবার আমার পরিকল্পনা আছে, এবং ওই মন্দিরটার বিশেষ করে মূর্তিটা আমার দেখার খুব ইচ্ছে, যে মূর্তিটা পুরনো এই যে চণ্ডী মূর্তির যে একটা স্টাইল আছে সেই স্টাইলে মূর্তি, নাকি ওটা আধুনিক, নাকি আরো পুরনো কোনো কিছু শিলা বা কি, সেটা আমাকে একটু দেখতে হবে আর কি। তো আপাতত এই গল্পটা কিন্তু আছে, এবং এই বেতাই চণ্ডীর মন্দির কিন্তু বেতাই গ্রামে কিন্তু আছে, এবং সেটা গ্রামের মানুষ পুজো করেন এবং যথেষ্ট মানুষজন সেটাকে কিন্তু ভক্তি শ্রদ্ধা করেন। সেটা কিন্তু একটা দীর্ঘদিনের ঐতিহ্য আছে কিন্তু। হ্যাঁ, এই হ্যাঁ কথাটা মানে আমার অনেক দিনের মানে আমি এটা একদম দিদি তুমি আমাকে বলেছেন, আমি অবশ্যই এটা মানে আমাকে নিজের চোখে দেখতে হবে, এবং ওটার ছবি আমাকে তুলতেই হবে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ একদম আমি ম্যাপটাও যদি দেখাতে পারি যে কোথায় আমাদের বেতাই মানে বন্দর, বেতর বন্দরে সেখানে বেতাই চণ্ডী, আর আমাদের আমতা বন্দরের পাশেই আবার কতগুলো নাম কিন্তু এই যে সুকান্ত বাবু বললেন জয়ন্তী, হ্যাঁ দহের নাম, জয়ন্তী নাম পাওয়া যাচ্ছে। আচ্ছা, বোঝোনারাও কোনো তান্ত্রিক মানে মানে একটা লিঙ্ক কিন্তু লিঙ্ক একটা কোথাও না কোথাও আছে, একটা সেটাও একটা মনে হচ্ছে ছিঁড়ে গেছে, মানে কিন্তু একটা কোথাও সুতো ছিল। ঠিক ঠিক ঠিক, সেই সুতোটা ছিঁড়ে গেছে, হয়তো কেউ উদ্ধার করতে পারবে, হয়তো তোমরাই পারবে এখন। চেষ্টা করব দিদি, অবশ্যই চেষ্টা করব। আমরা তো এইটা তো আলোচনাটা তো এই কারণেই করা হচ্ছে। আচ্ছা দিদি, আমার একটা শেষ প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, অনেকক্ষণ আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে যে ওই আপনার ওই অঞ্চলে মানে বেতাইতলা অঞ্চলে ময়রার দোকান কোথায় ছিল, মানে কি দিয়ে পুজো করা হতো, পুজো দেওয়া হতো? পুজোর জন্য তো প্যাঁড়া বা কিছু একটা লাগবে। ছোটবেলায় আপনি ময়রার দোকান ওখানে কোথায় দেখেছেন? ময়রা তো বলতে আমরা শিবপুরে খাদু ময়রার দোকান চিনতাম। না, ওখানে অন্নদা ময়রার দোকান ছিল। কোনখানে? মানে যেটা এখন মনে হয় কি বেতাই মিষ্টান্ন ভান্ডার না কি হয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, ওইটা পুরনো। আমরা ছোটবেলা থেকে আমার বাবার মুখে বাবা বলতো অন্নদা ময়রার দোকান। তবে সেই এও মনে হচ্ছে ওই মানে ওইখানে পরপর ওই পুকুরটার পাড়ে ওইখানে 3টে দোকান ছিল, তার মধ্যে একটি আমার ঠাকুর দাদার, তার সেটা মনোহারি দোকান, তার পাশে এই অন্নদা ময়রার দোকান, তার পাশে একজন বিহারি গুরুচরণের হোটেল ছিল। মানে আমি নামগুলো এইভাবে বলছি লোকে বুঝতে পারবে। আমরা কিন্তু ছোটবেলায় যখন বলতাম ওই অন্নদা জেঠুর দোকান, গুরুচরণ জেঠুর দোকান, এরকম বলতে হতো। এইভাবে বলতাম না, কিন্তু ওই জায়গাটা ওইখানে যে পরপর, ওটা হচ্ছে মন্ডলদের সম্পত্তি, ওটা বেতাই তলার মানে বেতাই চণ্ডীর সম্পত্তি না, ওটা হচ্ছে মন্ডলদের সম্পত্তি। আমার দাদু ঠাকুরদার দোকান তো 100 বছরের মানে কাছাকাছি হবে। হ্যাঁ, ওই দোকানগুলো মনে হয় ওই রকমই হবে, তার আগে কি ছিল তা বলতে পারবো না। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। আর তখন পুজো দেওয়ার রীতিও তো অন্যরকম ছিল। তখন তো ওই আপনার এই মানে বিশেষ কিছু মিষ্টি খুব একটা, এখন যেমন দামি দামি মিষ্টি বা অনেক সন্দেশ তৈরি হয়, তখন তো ওইসব ছিল। ফলমূল নিয়েই যেত। সেটাই, ফলমূল দিয়ে দেখেছি মানে প্রতিদিন যে মা বেতাই চণ্ডীর যে ভোগ রান্না হতো, সেই ভোগ রান্না কি হবে তারা জানেন না। ওই পাশেই একটা ছোট ঘর ছিল, সেখানে ওই বাজার থেকে সবাই দিয়ে যেত। ওই যে যত বেতাইতলা বাজার থেকে সবাই দিয়ে যেত। এবং দিদি জবা সরকার লিখছেন, দিদি জবা সরকার লিখছেন লোটাস, আমার খুব ভালো লাগছে গল্পের ছলে ইতিহাস বলা, খুব সুন্দর। আমার স্কুলের বন্ধু। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। আচ্ছা স্যার, আমি সুকান্ত বাবুর কাছে যাচ্ছি। এখানে একজন প্রশ্ন করেছেন, সায়ন রায়, তিনি বলছেন যে লক্ষণ সেনের একটি তাম্রশাসন আবিষ্কৃত হয়েছিল দক্ষিণ 24 পরগনার গোবিন্দপুর থেকে, সেখানে উল্লেখ ছিল বিদ্যার শাসন নামটি। তারাপদ সাঁতরার মতে বেতাই গ্রামটি বিদ্যার, এই বিষয়ে কিছু জানেন তাহলে আলোকপাত করলে ভালো হয়।
এটা তো অন্নদাপ্রসাদ চট্টোপাধ্যায়ের বইতে আছেই, পরিষ্কার দেখাই আছে। অন্নদাপ্রসাদ আর স্যার আপনি চট্টোপাধ্যায় এটা যে লিখেছেন। আমাকে ম্যাপটা পাঠিয়েছিলেন মানে আমাদের মুঘল আমলের, এই ম্যাপটি আমি দেখাচ্ছি। হুম এই ম্যাপটিতেও হুম। কিন্তু যে বেতর এলাকাটা যা স্যার দেখাচ্ছে, যেখানে যে এলাকাটা মানে হ্যাঁ, পরিধিটা দেখাচ্ছে, তখন সেটা বিভিন্ন কিন্তু সরকারে আমাদের ভাগ ছিল সরকার। হ্যাঁ, নদীর এই পারেও কিন্তু কিছুটা অংশ আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে তোমার এতে মোগল আমলে আইনি হুম একবরির সময় বিভিন্ন সরকারে ভাগ ছিল, তার মধ্যে সুলেমানাবাদ বলে যে অঞ্চলটা ছিল, তার মধ্যে হুম ছিল সপ্তগ্রাম আর বেতর। হুম এই যে ম্যাপটা রয়েছে, এই ম্যাপে সুলেমানাবাদ বলে একটা জায়গা আছে। হুম। হ্যাঁ, ওইটা পরগনা, সুলেনাবাদ পরগনা। হ্যাঁ, এটা পরগনা ছিল, পরগনা ছিল, হ্যাঁ, পরগনা। পরগনা হয়ে গেছে। তার মধ্যে চট্টগ্রাম আর বেতর ছিল। অ্যাকচুয়ালি আমরা মানে আবার বলতে যাই, শেষকালে যে কথাটা বলতেই হয় সেটা হচ্ছে যে এখনকার হাওড়া দিয়ে যদি কেউ বিচার করতে যান তাহলে খুব ভুল হবে, কারণ হাওড়া জেলা উৎপত্তি হয়েছে অনেক পরে। হাওড়া হুগলির হুম মধ্যে ছিল, তারও আগে বর্ধমানের মধ্যে ছিল, অনেক রকম পরিবর্তন এসছে। তো কাজে এখনকার দিক দিয়ে যদি আমরা এটা দেখতে চাই তাহলে খুব মানে ভুল করা হবে। সেই কারণেই হুম। আমাদের এইটা আলোচনাটার আয়োজন করা, যে যাতে ইতিহাস এবং গল্প এই দুটোকে মিলিয়ে একটা নতুন ধরনের ইতিহাসের ধারা প্রচলন করা যায়, এই উদ্দেশ্যটা নিয়েই এই আলোচনাটা করা। তো লোটাস দি খুব মানে সুন্দরভাবে আলোচনা করেছেন। ইতিহাসও খানিকটা আলোচনা করা গেল। এরপরে আমরা আবার সুযোগ পেলে আবার বসবো, আমরা দেখে নিই যে দর্শকরা কিরকম ভাবে যদি আগ্রহ প্রকাশ করেন, তাহলে আমরা নিশ্চয়ই আবার একটা এটা নিয়ে কোনো অনুষ্ঠান বা এই ধরনের কোনো অনুষ্ঠান আবার একটা করবো। দিদিকে অসংখ্য নিশ্চয়ই। ধন্যবাদ। আমার আসলে শরীরটা খুব মানে ভালো নয়, তো যাই হোক, আমি না না, স্যারকে আমরা অনুরোধ করবো। এক ঘন্টার উপরে অনুষ্ঠান করে ফেললাম, হ্যাঁ, মানে হয়ে একটা গেছে। খুব সুন্দর হ্যাঁ মনোগ্রাহী অনুষ্ঠান হলো। মাঝে তো আমি ভয় পেয়ে গেছিলাম, আমার মাঝে কারেন্ট চলে গেছিল। তো আমি মোবাইল হ্যাঁ নেটওয়ার্ক হ্যাঁ। জেলে এবং আলো জেলে আমি বসেছিলাম, আমি ভাবছিলাম কারেন্ট চলে গেল মানে আমার সব বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠানটাকে আজকে কমপ্লিট করতে পারলাম। লোটাসদির অসাধারণ মানে গল্প কথা এবং কি বলবো, যে লোক সংস্কৃতির নানা দিক, শহর হাওড়ার লোক সংস্কৃতি মানে নানা বিষয়ে তিনি যেভাবে আমাদের কাছে তুলে ধরলেন, এবং কমেন্ট বক্স ভরে যাচ্ছে লোটাসদির এই গল্প কথা শোনার কথা বলতে। বহু মানুষ লিখছেন যে ঠিক ঠিক। লোটাসদি খুব সুন্দর গল্প শুনছি আমরা, এবং গল্পের ছলে ইতিহাস বলছেন। এই দেখুন এক্ষুনি একটা কমেন্ট এসছে, খুব সুন্দর লোটাসদি গল্পের ছলে ইতিহাস বললেন। মানে এই যে বিষয়টা, মানে এটা একটা কিন্তু একটা 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 মানে ইতিহাস যে একদম সরাসরি একটা মানে অসার বিষয়, একটা মানে বোরিং বিষয় সেটা নয়। ইতিহাসের ভেতরেও যে রস আছে সেটা কিন্তু লোটাসদির এই আলোচনার মধ্যে দিয়েই কিন্তু আমরা পেলাম। এবং আমরা একদম তথ্য দিকটাও সুকান্ত বাবুর কাছ থেকে আমরা পেলাম, তার সঙ্গে আমরা ছবি এবং বিভিন্ন রকমের মানচিত্রের মাধ্যমে আমরা পুরো বিষয়টাকে যতটা পারলাম আমরা আমাদের মতো করে উপস্থাপন করার চেষ্টা করলাম। আরো অনেক কিছু বিষয় আছে যেগুলো হয়তো আমরা বলে উঠতে পারলাম না। আমাদের এই কমেন্ট বক্সেও কিন্তু আপনারা সেই মতামতগুলো করতে পারেন। তাহলে পরবর্তী ক্ষেত্রে যারা এই ভিডিওটা দেখবে তারা কিন্তু কমেন্ট বক্সটা সার্চ করলে পরপর এই কমেন্টগুলো বা তথ্যগুলো তারাও কিন্তু দেখতে পাবে। আর অবশ্যই আপনারা এই ভিডিওটাকে, এই লাইভ ভিডিওটা শেষ হয়ে গেলে এটা অমনি একটা ভিডিও হয়ে যাবে, তো সেটাকে আপনারা বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করে দিন, যাতে আরো বেশি বেশি মানুষ এই বেতরের ইতিহাস এবং বেতাইচন্ডীর ইতিহাস সম্পর্কে জানতে পারে। এবং হাওড়া জেলার ইতিহাস ও লোক সংস্কৃতি চর্চার যে ধারা আমরা এইভাবে ফেসবুক লাইভের মাধ্যমে শুরু করেছি, সেটাও আরো মানুষের কাছে পৌঁছে যাক। আপনারা আমাদের এভাবেই পাশে থাকুন। ভবিষ্যতে আমরা আরো অন্যান্য বিষয়, আরো খুব গুরুত্বপূর্ণ আকর্ষণীয় হাওড়া জেলার নানা ইতিহাস লোক সংস্কৃতি নিয়ে আপনাদের কাছে আসার চেষ্টা করবো। এইভাবে সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের লোটাস দিকে যার একটা কমেন্ট এসে গেছে, আমরা পড়ে নিচ্ছি, কিন্তু এখন আর আলোচনা করতে পারবো না। সরস্বতীর মূল স্রোতকে প্রভাবিত করতেই কি ডাচরা ভাগীরথীর পথকে খনন করেছিল? বেতর ও তার বিপরীত খিদিরপুর অঞ্চল থেকে। না, এটা ডাচরা হয়নি। খনন করেছিল কিনা আমি জানি না, তবে আলিবর্দী খান আমলে হয়েছে। মানে অনেক অনেক ইতিহাস আছে আমাদের হাওড়া জেলার। মানে মধ্যযুগ এবং তার আগের ইতিহাস সেইভাবে কিন্তু এখনো এক্সপ্লোর হয়নি, খুব খুব কম এক্সপ্লোর হয়েছে। ফলে এই যে মানে ঠিক। ফরেন যে সমস্ত বণিকদের সময়ে আমাদের এই যে বেতর বা আমাদের গোটা হাওড়া জেলার যে নদী তীরবর্তী এলাকাগুলোতে তাদের কি গতিবিধি ছিল, বিশেষ করে পর্তুগিজ আমলে তাদের যে কি গতিবিধি, এইগুলো নিয়ে এখন অনেক গবেষণার বাকি আছে। মানে সেগুলো করতে হবে, কারণ পর্তুগিজদের যে ডকুমেন্টস, সেই ডাচ ভাষার মানে পর্তুগিজ ভাষার ডকুমেন্টস এর পাঠোদ্ধার করে
সেখান থেকে অনেক তথ্য আসতে পারে, সেগুলো আমাদের যদি ভবিষ্যতে কোনো গবেষক করে তাহলে হয়তো আমরা অনেক তথ্য পেতে পারি। অসীম দাশগুপ্ত বা এনারাও অনেক কাজ করেছেন এই বিষয় নিয়ে, সেগুলো আমাদের একটু নেড়েচেড়ে দেখার বিষয় আছে যে হাওড়া জেলার ওই ব্যবসা বাণিজ্য, বিশেষ করে ওই সময়কার ব্যবসা বাণিজ্য নিয়ে। তো আমরা সেগুলো ভবিষ্যতে চেষ্টা করব কাজ করার, বা আরো যারা নতুন গবেষক যারা উঠে আসছে তারাও কাজ করবে। তো আপাতত আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানটাকে এখানেই আমরা শেষ করছি। সুকান্ত বাবুকে এবং লোটাস দিকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ, আর যারা দেখলেন এতক্ষণ কমেন্ট করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আসবো খুব তাড়াতাড়ি। সকলকে শুভরাত্রি জানিয়ে আমরা শেষ করছি আমাদের অনুষ্ঠান। নমস্কার।